মা, ও মা, কেমন আছো তুমি? আমাকে ছেড়ে থাকছো কিভাবে? প্রমুখ বারান্দায় বসে কাজ করছিল। হঠাৎ কান্নার শব্দে ভ্রু কিঞ্চিত করে আলতো পায়ে রুমে আসে, দেখে সিরাতের হাতে তার পরিয়ে দেওয়া লকেট নিয়ে কেঁদে যাচ্ছে। প্রমুখ থমথমে গলায় বলল, সারাক্ষণ কান্না ছাড়ার কাজ পাও না? দেখা কেন জুড়ে দাও যখন তখন? অসহ্য, জাস্ট জীবন আমার নরক বানিয়ে ফেলেছে। কান্না থামাবে নাকি ঘাড় ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিব? সিরাত এবার গুনগুনিয়ে কান্না থামিয়ে শব্দ করে কাঁদছে। কান্না অবস্থায় আঁচলে মুখ মুছে এই বিছানায় বসলো। প্রমুখ চোখ বন্ধ করে বড় করে শ্বাস নিয়ে গমগমে আওয়াজে বলল, স্টুপিড, চুপ করো তুমি। সিরাত অশ্রুসিক্ত চোখে ফেলফেল করে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, না, চুপ করব না। কি করবেন আপনি? প্রমুখ কপাল কুঁচকায়। কান্না করছে অথচ চাপা থামছে না। মুহূর্তেই প্রমুখ ভয় দেখাতে এক পা করে এগিয়ে বসলো সিরাতের সম্মুখে। সিরাতও পেছাতে থাকে। প্রমুখ এবার ডান হাতে সিরাতের দুই গাল চেপে ধরে দাঁত শক্ত করে বলল, কি করবো দেখতে চাও? থাপড়িয়ে এই গাল দুটি লাল করে ফেলবো। সিরাত ভয়ে আতঙ্কে লকেট ফ্লোরে ফেলেই প্রমুখের হাত ছাড়াতে উদ্বিগ্ন হয়। তার কোমল গাল শক্ত হাতের চাপে ব্যথায় লাল হয়ে যাচ্ছে, তবুও ধস্তাধস্তি করেও প্রমুখের হাত সরাতে পারছে না। প্রমুখও বাম হাত দিয়ে এবার সিরাতের দুই হাত একত্র করে নিজের মুঠোয় নেয়। গালে হাতে শক্ত চাপে ব্যথায় সিরাত গুঙিয়ে অস্পষ্ট শব্দ করলো। টলমল চোখ থেকে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। সামনাসামনি এমন স্নিগ্ধ রূপ দেখে হঠাৎ প্রমুখ মাদকের ন্যায় তাকিয়ে রইল সিরাতের মুখের দিকে। চোখে পড়ল গাল চেপে ধরে রাখার ফলে লাল বর্ণের কোমল ঠোঁট গোল হয়ে আছে। প্রমুখ এবার ডান হাতটা গাল থেকে সরিয়ে ঠোঁটে স্পর্শ করে। মুহূর্তে সিরাতের ঠোঁট আরো কেঁপে ওঠে। হৃদস্পন্দনের মাত্রা বেড়ে যাওয়ায় চট করে চোখ বুজে নেয়। প্রমুখের এবার নেশা ধরে যায়। সিরাতের নীরবতা থেকেই প্রমুখ ঘোরের মাঝেই আস্তে আস্তে এগিয়ে গেল ঠোঁটের দিকে। এক পর্যায়ে নাকে নাক ঠেকে যায়। প্রমুখ তার চোখা নাক ঘষল সিরাতের নাক। তার কাটা দাড়িযুক্ত গাল আলতো করে ঘষে দিল সিরাতের কোমল গালে। সিরাত শিওরে উঠে চোখ খুলেই বড় বড় নিঃশ্বাস ফেলে প্রমুখের কাছ থেকে রেহাই পাওয়ার আশায় হাত দুটি মোচড়ামুচড়ি করে, অথচ প্রমুখ সেই ধ্যানে নেই। সে পরম আবেশে ডান হাত সিরাতের ঘাড়ের নিচে গলিয়ে চুলের মুঠি শক্ত করে খামচে ধরল। ঠোঁট এগিয়ে এই প্রথম বিয়ের পর সিরাতের নরম গালে চুম্বন করলো গাঢ়ভাবে। এই স্পর্শের স্বার্থ কামনা ছিল না, শুধু ছিল আদর, ভালো লাগা। এমন কাণ্ডে সিরাতের চোখ তৎক্ষণাৎ অস্বাভাবিক বড় হয়ে যায়। রাগে দুঃখে ওই সময় শব্দ করেই কেঁদে ওঠে। ফুপিয়ে ফুপিয়ে কাদার ফলে শরীর কাঁপছে। সে ভাবতেও পারছে না একটু আগে এই শয়তান কি করলো তার সাথে। মুহূর্তে রেগে চোখ দুটি লাল হয়ে যায়। কান্নার শব্দে এতক্ষণ ঘরে থাকা প্রমুখের ধ্যান ভাঙে। একটু আগে করা অকল্পনীয় ঘটনা মনে হতেই দ্রুত সিরাতের হাত ছেড়ে উঠে দাঁড়ায়। তার মাঝে এখন পুরোদমে অনুভূতিরা উকিঝুঁকি দিচ্ছে, তবুও সিরাতের কান্নায় এক বিন্দুও বিচলিত হলো না সে। উল্টো হালকা ঢোক গিলে মুখ বাঁকিয়ে বলল, এভাবে মরা কেনার কি আছে? কি এমন করেছি? একটা চুমুই তো খেয়েছি, তবু এর জন্য সম্পূর্ণ দোষ তোমার। কে বলেছিল ওভাবে চোখ বন্ধ করতে? ওই লাল ঠোঁট দুইটি কেন কাঁপছিল? শোনো মেয়ে, ভাগ্য ভালো তোমার, শুধু গালে চুমু খেয়েছি, ঠোঁট গলা তার নিচ পর্যন্ত যায়নি। আর বললাম না, থাক, লজ্জা পাবে। অল্প থেমেই ঠোঁট কামড়ে হাসল প্রমুখ। এরপর ভ্রু নাচিয়ে আবারও নরম সুরে বলল, আমি দয়ালু কি না? নয়তো এই টমেটোর মতো ঠোঁট দুটি আজ আস্ত থাকতো না। সকালে রুম থেকে মুখ নিয়ে বের হতে পারতে না। এবার কান্না থামাও আর কথা শোনো। নইলে একটু আগে ছোট্ট স্পর্শ করেছি, এখন কিন্তু বড় স্পর্শ করব। আদর আর রোমাঞ্চ যাই বলো, সব করব। এমনিতে এই মুহূর্তে কিন্তু মাথা গরম, সারা দেহে দাউ দাউ করে আগুন জ্বলছে। তোমাকে ছাড়া এই আগুন আজ কেউ নেভাতে পারবে না। তাই বলছি, কন্ট্রোলে আসি, কন্ট্রোলে থাকতে দাও। কথাটা বলেই বারান্দায় চলে গেল প্রমুখ। আর সিরাত তার আত্মা ধকধক করছে বিলজ্জ কথাবার্তা শুনে। কান্না করতেও সেই মুহূর্তে ভুলে গেল। বড় বড় নিঃশ্বাস ফেলে দুই হাতে চট করে কান চেপে ধরল। অবিরত শ্বাস ফেলে বিড়বিড় করল, অসভ্য, মেরে ফেলবো তোকে, খারাপ লোক। এত মানুষ মরে, তুই কেন মরিস না? সময়ের স্রোতে সকল কিছুই পাল্টে যায়, তেমনি সিরাতের পাগলামি, রাগার জেদও আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসলো। মধ্যে চলে গেছে 4টি মাস। যতবারই সিরাত রাগের মাথায় তুলকালাম ঘটাতে গিয়েছে, ঠিক সেই সময় প্রমুখ খুবই সহজ কৌশলে তাকে থামিয়ে দিয়েছে। কখনো বা ধমকাধমকি করে, আবার কখনো বা ঠান্ডা মেজাজে। অথচ আজ পর্যন্ত যেই প্রমুখের সাথে কেউ উঁচু গলায় কথা বলে না, সেখানে সিরাত এমন পাগলামি করলেও সে না চাইতেও সামলে নিয়েছে। জুলেখা থেকে শুরু করে সকল সার্ভেন্ট যেন এই 4 মাসে অন্য রূপের প্রমুখকে আবিষ্কার করেছে তাদের সামনে। একদিন সারা রুমে জিনিসপত্র ভেঙেছিল সিরাত। আসলে সারাক্ষণ রুমে বন্দি থাকা, মাথা উল্টাপাল্টা চিন্তা আর ডিপ্রেশন থেকেই হুটহাট রেগে যেত সিরাত। সেদিনে হঠাৎ প্রমুখের কথায় তার মাথায় রক্ত উঠে যায়। মুহূর্তেই সব লণ্ডভণ্ড করে ফেলে। প্রমুখ দিশেহারা। রুমের অবস্থা দেখে তার মাথায় তখন দাও দাও করে আগুন জ্বলছে। চট করে তেড়ে গেল সিরাতকে থাপ্পড় মারতে। সিরাতের চোখে ভয় আতঙ্ক বিরাজ করলো। সে তখনই হু হু করে কেঁদে ওঠে। তৎক্ষণাৎ প্রমুখ হাত আবার নিচে নামিয়ে
চোখ বন্ধ করে নিয়ন্ত্রণ করলো নিজেকে। কিছু সময় পর সিরাতের থেকে দূরত্ব রেখে বলল, এই বাসায় এসেছো 1 মাস হয়ে গেছে সিরাত। তুমি কি বিয়েটা মেনে নিতে পারছো না? তবে চলে যাও শাশুড়ি আমার কাছে। তবু রিকোয়েস্ট, আর অশান্তি করো না সিরাত। কেন এমন করছো? আমি তোমার এরকম পাগলামি মেনে নিতে পারছি না। উফ, আমিও দিন দিন তোমার সাথে পাগল হয়ে যাচ্ছি। সিরাত হালকা ঢোক গিলে অসহায় চোখে তাকিয়ে রইল প্রমুখের দিকে। দেখতে পেল রাগে তার চোখ দুটি থেকে রক্ত ঝরছে। রাগ নিয়ন্ত্রণ করার জন্য ডান হাত দিয়ে বাম হাতের কবজি চেপে ধরে আছে। গলার রগগুলো দৃশ্যমান। মুহূর্তেই ভয়ে চুপসে গেল সিরাত। প্রমুখ ঘন ঘন শ্বাস ফেলে নরম সুরে বুঝালো, আমি তোমাকে বিয়ে করেছি, এটা কি মস্ত বড় অপরাধ? কিন্তু আমি কি কখনো তোমাকে জোর করেছি, টাচ করেছি, আমার গোলাম বানিয়ে রেখেছি? তবে কেন পাগলামি করো? আমি জানি কোনো সাধারণ মেয়ে চাইবে না আমার সাথে সংসার করতে। আমাকে বলছি সংসারটা না হোক, অন্তত আমার সাথে থেকে দেখো। আমি অতটাও বাজে নই। সিরাত চুপ করে শুনলো, মস্তিষ্ক খাটিয়ে বুঝলো আসলেই ইদানিং সে বাচ্চাদের মতো করছে। সে তো একসময় সংসারের হাল নিজের হাতেই সব সামলাতো, বড়দের মতো ম্যাচিউর ছিল। তবে আজ কেন বাচ্চামো করছে? প্রমুখ তো তাকে জোর জবস্তি করছে না, কাজেও হাত দিতে বলছে না, তাহলে কেন এমন করছে? জোর করে বিয়ে করায় চরিত্র ঠিক নেই বলে? কিন্তু মেয়েদের তো জুলুম করেনি, বরং মেয়েগুলোই তার কাছে আসতো। সেখানে প্রমুখের একার তো আর কোনো দোষ নেই। আর সেও তো অপবিত্র তারই ছোঁয়ায়। ওই দিন সারা রাত এসব ভেবেই কাটিয়ে দিয়েছিল সিরাত। এরপর থেকে অকারণে মাথা গরম করেনি, শুধু পর্যবেক্ষণ করে গেছে প্রমুখের কাজকর্ম। মাঝে মাঝে মুগ্ধ হতো জুলেখার সাথে প্রমুখের ঠাট্টা করার ব্যাপারটা। সারাদিন নিজের রুমে পরিপাটি করে রাখতো, আবার ঘরের জিনিসপত্র খুঁটিয়ে খুঁটিয়ে দেখতো। তারই 15 দিন পর হঠাৎ ওয়ার্ড্রব গুছাতে গিয়ে একদম কর্নারে একটা অ্যালবাম খুঁজে পায় সিরাত। প্রমুখ তখন বাইরে ছিল। কৌতূহল বশত অ্যালবামটি বের করে বিছানায় নিয়ে বসে। প্রথম পৃষ্ঠা খুলতেই দেখতে পায় একজন কিশোরী আরেকজন যুবকের হাস্যোজ্জ্বল ছবি। সিরাত খুবই বিস্ময় নিয়ে দ্বিতীয় পেজ খুলে সেখানেও সেই দুটি মানুষের ছবি। এভাবে এক এক করে অনেক রকম ছবি তার চোখে ধরা দেয়। অ্যালবাম ঘেটে শেষের দিকে আসতেই দেখলো সদ্য জন্মানো একটা শিশু কোলে নিয়ে বাচ্চাটির মা বাবা দাঁড়িয়ে আছে, চোখে মুখে তাদের খুশির ঝলক। শিশুটিকে অনেকবার দেখেও চিনতে পারল না সিরাত। শিশুটির ছোট থেকে বড় হওয়ার সকল ছবি সেখানে সাজিয়ে রাখা। মায়ের সাথে কি তার বন্ধন? বাচ্চাটার 2 বছরের ছবি দেখে সিরাত হতবিহ্বল হয়ে যায়। চেনা মুখটি দেখে হাজারো বিস্ময় খেলা করে তার চোখে। কি নিষ্পাপ সেই মুখ, সেই হাসি। মায়ের গলা জড়িয়ে খিলখিল করে হাসছে, বাবার পাশে তার মায়ের কপালে চুম্বন করছে। এর থেকে সুইট মুহূর্ত পৃথিবীতে আছে? সিরাতের মা বাবার কথা মনে পড়ে চোখে পানি চলে আসে। অ্যালবামও শেষের দিকে। এভাবে হঠাৎ শেষ 3 পেজে দেখলো সেই পিচ্ছি প্রমুখ থেকে যুবক হয়ে যাওয়া প্রমুখের ছবি। এই প্রথম গভীর নয়নে মাথা চুল থেকে পা পর্যন্ত এক দৃষ্টিতে দেখলো প্রমুখকে। মায়াভরা চোখ, পাতলা ঠোঁট আর থুতনির তিল, হাতের ফুলে ফেপে ওঠা পেশির দিকে চোখ যেতে হৃদস্পন্দন থমকে গেল। এক অজানা ভাবনায় গলা শুকিয়ে আসলো সিরাতের। কাপা হাত দুটি দিয়ে চট করে পেজ উল্টে ফেললো। অতঃপর মিনিট 2 পর শেষ পৃষ্ঠায় সিরাতের লকেটের সেই তাদের মা মেয়ের ছবি। মুহূর্তে কপাল কুঁচকে গেল তার। ছবিটা পেল কোথায়? এই কথা জিজ্ঞাসা করবে বলে পণ করলো। অ্যালবাম ঘেটে নিরস মুখে বসে রইল সে। মনে তার প্রমুখকে নিয়ে হাজারো প্রশ্ন। ছেলেটার জীবনে কি তবে কোনো সত্য লুকিয়ে আছে? কোথায় তার পরিবার? পিচ্চি প্রমুখের ছবি হাতে নিয়ে আলতো হাসলো। তার কাছে প্রতিটা ছবি ভীষণ ভালো লাগলো। ওই দিন রাতে প্রমুখ আসলে যখন সিরাত জিজ্ঞাসা করে, তখন প্রমুখ উত্তেজিত হয়ে বলল, তুমি আমার জিনিসে হাত দিয়েছো। সিরাত ভয় পেয়ে যায়, মাথা নিচু করে সায় জানায় হ্যাঁ। প্রমুখ জ্বলে উঠেও পরক্ষণে নিভে গেল। ভাবলো সিরাতকে বিয়ে করেছে সে, তারও জানার অধিকার আছে। এমনিতেই আগে থেকে সিরাত কিছুটা সহজ হয়েছে, তাই কাঁথা মুড়ি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, 2 মাস পর ঠিক এই তারিখে তোমার প্রশ্নের উত্তরটা পাবে। আমিও দেখতে চাই কেমন তোমার ধৈর্যের শক্তি। সেই থেকে সিরাত প্রতিদিন অ্যালবাম কোলে নিয়ে বসে থাকতো। আস্তে আস্তে সিরাতের মনে অবস্থান করলো হৃদয় কাঁপিয়ে দেওয়া এই পুরুষ, যার কথায় বুক কাঁপতো, কণ্ঠ জড়িয়ে যেত, দুষ্টু কথায় কান গরম হতো। এমনকি শক্তপোক্ত দেহ পুরুষটার সাথে ঘুমাতে ভয়ে সারা দেহ হিম হাওয়া বয়ে যেত। প্রমুখের সাথে প্রতিদিন এক বিছানায় থাকা হয়নি তেমন। ফ্ল্যাটের কাজ শুরু হয় সেখানেই অনেক রাত কাটিয়ে দিত। এদিকে সিরাতের মনে অন্যরকম অসুখ হানা দিয়েছে আজকাল। প্রমুখের কথা না শুনলে মন খারাপ হয়, আনচান মন চিনচিন করে ব্যথায়। মা খানম সকল দেখাশোনা কবিরও প্রমুখ করছে।
কোনো রকম ত্রুটি রাখছে না তার দেখাশোনায়। এতে তাইমা খানমও ভীষণ খুশি। সেই আকস্মিক ভয়ানক খুনের ঘটনা প্রমুখকে অনেকবার বলতে যেতেই বলা হয়নি তার। কখনো মন সায় দেয়নি, আবার কখনো প্রমুখের ব্যস্ততায় বলা হয়নি। অবশ্য সময়ের পাল্লায় বেমালুম ভুলতেই বসেছে সেই রাতের কথা। এই 4 মাসে তিনি এটুকু বুঝেছে, আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। মাঝে মাঝে সায়রা এসে সময় কাটিয়ে যায় তায়রা খানমের সাথে। সাফওয়ানের টার্গেট এখন প্রমুখ সায়রাকে দিয়ে সিরাতের খবর নেয়। আজকাল তায়রা খানমের থেকে সিরাতের সুখের গল্প শুনে সায়রা মনে মনে সিদ্ধান্ত নেয় আজ থেকে সাফওয়ানকে বুঝাবে সে সিরাতকে ভুলে যেতে, কারণ তাদের ভালোবাসাটা একপাক্ষিক ছিল। সেখানে সিরাত ভালো আছে, একজন ভালো বন্ধু, এর থেকে আর কি চায়। যদি সাফওয়ানের জন্য ঝামেলা হয় তখন? সেই কথা ভেবে একদিন সায়রা সাফওয়ানকে পার্কে ডেকে বুঝালো সিরাতকে ভুলে যেতে। তৎক্ষণাৎ রেগে সাফওয়ান অকথ্য ভাষায় কথা শোনালো সায়রাকে। এও বলে সিরাত সেখানে ভালো নেই, সে শুধু তার। এমন পাগলাটে আচরণে সায়রা ভয়ে সেখান থেকে চুপচাপ এসে পড়ে। এরপর থেকে কোনো কথায় সাফওয়ানকে বলে না সে। রাগ হয়, ঘৃণা জন্মায় সাফওয়ানের প্রতি। আজ 9 দিন পর প্রমুখ বাসায় আসবে, কারণ সিরাতকে কথা দিয়েছিল মা বাবার সমস্ত ঘটনা খুলে বলবে। 2 বছর ধরে চাতক পাখির মতো এই সময় গুনে গেছে সিরাত, কবে এই দিনটা আসবে। একসাথে এতদিন থেকে একটু হলেও মায়া জন্মেছে সিরাতের মনে। সিরাত শাওয়ার নিয়ে জুলেখাকে ডাকলো। সারাদিন এক বাসায় থাকলেও কথা হয় না তেমন। জুলেখা সেদে কথা বলতে আসলেও সিরাতের আগ্রহ নেই বলে চুপচাপ চলে যায়। জুলেখা সিরাতের ডাকে ড্রয়িং রুমে এসে বলল, ভাবি ডাকছেন আমারে? হ্যাঁ, রান্না করেছো? জুলেখা হাসি মুখে বলল, ভাবি, ভাইজান আসবো কইছে, তাই তাড়াতাড়ি আজ রান্না কইরা পড়তে বসলাম। সিরাত তাকে যেতে বলতেই কলিং বেল বাজলো। জুলেখা জলদি করে দরজা খুলে দরজার দুপাশে হাত ভর রেখে প্রমুখ ক্লান্ত মুখে দাঁড়িয়ে আছে। মুচকি এসে জুলেখার মাথায় হঠাৎ টোকা দিয়ে বলল, এটা জোরে না। পড়ালেখা ঠিকঠাক করছিস নাকি তোর মায়ের কাছে পাঠিয়ে দেবো? মায়ের কথা শুনে জুলেখার চোখ চিকচিক করে ফট করে বলল, ভাইজান একটা কথা কই। প্রমুখ বাসার ভেতরে এসে এসির রিমোট হাতে নিয়ে পাওয়ার বাড়িয়ে দিল। গায়ের শার্ট খুলতে খুলতে বলল, একটা কেন, 10টা বলো। জুলেখা লজ্জা পেয়ে মিনমিন গলায় জবাব দেয়, মারে দেখি না কয়দিন থাইকা আসি, ততদিন আপনি আর ভাবি প্রাইভেট সময় কাটান। প্রমুখ তৎক্ষণাৎ জুলেখার কথায় চোখ বড় বড় করে ফেলল। সিরাত একটু দূরে দাঁড়িয়ে তাদের আলাপ শুনছিল। জুলেখার বলা কথা শুনে লজ্জায় গাল দুটি লাল হয়ে গেল। সে দাঁত শক্ত করে তাকিয়ে রইল জুলেখার দিকে। প্রমুখ পেছনে ফিরে সিরাতকে এক নজর পর্যবেক্ষণ করে ধমকে ওঠে, বাসায় যাবি যা, এখানে আবার প্রাইভেট আলামানিস কেন? থাকলে কি আর না থাকলে কি? মন মেজাজ ভালো থাকলে তোর ভাবির সাথে আমি প্রাইভেট সময় কাটাই, নির্দিষ্ট কোনো সময় অথবা অজুহাত লাগে না। জুলেখা জিহবা কামড়ে বেকুবের মতো হাসলো। সে ভুলেই গিয়েছিল প্রমুখ এমনিতে এক লাইন বেশি বুঝে। সে তো শুধু সময় কাটানোর কথা বলেছে, একসাথে বসে গল্প করা যাকে বলে। জুলেখা লজ্জার রুমে চলে যায়। সিরাতের দিকে দুজনকেই মনে মনে বকে দিল। প্রমুখ উঠে হঠাৎ সিরাতের সামনে গিয়ে জোরে হাঁ করে। তার মুখের উষ্ণ বাতাস সিরাতের সারা মুখে ছড়িয়ে পড়ল। সিরাত তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নেয়। প্রমুখ অধরভাগে হেসে গোল গোল চেহারার সিরাতের দিকে তাকায়। চোখের ঘন পাপড়ি লজ্জায় কাঁপছে। প্রমুখ মাদকের ন্যায় আসক্তি ভরা নয়নে সিরাতের ঠোঁটের দিকে দৃষ্টি দিয়ে নরম স্বরে বলল, খাবার নিয়ে আসছি, খাবার রেডি করো। সিরাতের চোখ খুলে আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলে নিজেকে লুকাতো। খুব নিকটে প্রমুখ থাকায় সরতেও পারছে না। প্রমুখ এবার একটু ঝুঁকে বলল, নাকি তাও পারবে না, উল্টো আমাকে খাইয়ে দিতে হবে ম্যাডাম? না, আমি যাচ্ছি। কথা শেষেই তাকে পাশ কাটিয়ে যেতেই প্রমুখ এক পা সরে সিরাতকে বাধা দেয়। সিরাত আবারও পাশ কাটাতে যায়। ঠিক তখনও প্রমুখ লম্বাটে পা দিয়ে সিরাতকে আটকে ফেলে। প্রমুখের মতলব বুঝতে পেরে সিরাত রেগে গিয়ে বলল, পথ ছাড়বেন নাকি ধাক্কা দিয়ে ফেলে দিব? এই চুনুপুটি দেহ নিয়ে আমার সাথে আসো। প্রমুখ উচ্চস্বরে হেসেই দূরে সরে ফ্রেশ হতে যায়। সিরাত হালকা অপমানিত হয়ে খাবার রেডি করলো। প্রমুখ শাওয়ারে নিয়ে খেতে বসলো সিরাতকে নিয়ে। খিদেই পেট চুচু করছে। ঝটপট খেয়ে সিরাতকে রেখেই রুমে যায়। এতদিন রাতে না ঘুমানোর ফলে আজ চোখ বুজে ঘুম আসছে তার। এমন আচরণে সিরাতের রাগ হলো। লোকটা কি ভুলে গেছে আজ রাতে কাহিনী শোনানোর কথা ছিল। তৎক্ষণাৎ রুমে গিয়ে পাশে আস্তে আস্তে শুয়ে বলল, আজ রাতে আপনি ঘুমাচ্ছেন কেন? কি কথা ছিল মনে নেই? মুখে সত্যি মনে নেই কি বলতে চেয়েছিল, কিন্তু সিরাতের থেকে এমন মন্তব্যে তার মাথায় দুষ্টু চিন্তা আসে। মুহূর্তেই চোখ অস্বাভাবিক বড় হয়ে যায় তার। সিরাত এসব কি বলছে? কাছে আসতে চাইছে। সে তৎক্ষণাৎ হুড়মুড় করে শুয়ে থাকা উঠে ভয়ার্ত স্বরে বলল, বউ আজ সারা রাত আমাকে জাগিয়ে রাখার প্ল্যান করেছে। সিরিয়াসলি?
আদর পাওয়ার জন্য তুমি প্রস্তুত? সিরাত এসব শুনে থতমত খায়, হাঁ করে তাকিয়ে রইল এই বদমাইশ লোকটার দিকে। প্রমুখ তাদের মাঝে সমস্ত দূরত্ব ঘুচিয়ে সিরাতের হাত নিজের কাছে এনে লজ্জা মিশ্রিত কণ্ঠে বলল, সত্যি তুমি আগ্রহী? আমার বিশ্বাস হচ্ছে না। এসো, এই হাতে আমার একটা চিমটি কাটো, দেখি স্বপ্ন দেখছি নাকি সত্যি। সিরাত এবার ভয়ে জমে যায়। সে কখন এসব বলল? এই লোক কি কখনো ভালো হবে না? সবসময় বাজে চিন্তা। তাই ইচ্ছে করে জোরে দিল প্রমুখের হাতে চিমটি। প্রমুখ ব্যথায় সিটকে দূরে সরে গেল, হাত ছেড়ে বলল, তাহলে সত্যি। যাক বাবা, আজকাল তুমিও আমাকে উস্কে দিচ্ছ। তুমি আমাকে ভালো হতে দিলে না সিরাত, ভেরি ব্যাড। প্রমুখ ঠোঁট কামড়ে গভীর নয়নে তাকায় সিরাতের পানে। সিরাতের হৃদয় অবিরত ধুকপুক করছে, ভয়ে শুকিয়ে আসছে গলা। সে তো কাহিনী শুনতে চেয়েছে, এখন এই পাগলকে কিভাবে বুঝাবে সে? না, এ হতে পারে না। সিরাত আস্তে আস্তে পিছিয়ে যাওয়ার ফলে দেয়ালে পিঠ ঠেকলো তার। প্রমুখ এবার চট করে সিরাতের কোমরে বাঁকা খাজে হাত রাখলো। তৎক্ষণাৎ সিরাত কম্পিত গলায় বলল, দেখুন, আমি বলতে চেয়েছি। প্রমুখ ডান হাত সিরাতের ঠোঁটে রেখে থামিয়ে দিল তাকে। সিরাত ভয়ে শিউরে ওঠে। প্রমুখের বাম হাত কোমর থেকে গালে অবস্থান করে। সিরাতের গাল দুটি নিজের হাতের মাঝে রেখে তার ওষ্ঠ এগিয়ে নিল সিরাতের ওষ্ঠের কাছে। আর একটু হলেই দুটি উষ্ণ অধরের মিলন ঘটবে আজ। প্রমুখ নেশাতুর দৃষ্টিতে সিরাতের কম্পিত ঠোঁটে তার অধর মিলিয়ে দেওয়ার মুহূর্তে সেই সময় প্রমুখের ফোন বেজে উঠল। তৎক্ষণাৎ বিস্ফোরণ দৃষ্টিতে সিরাত চোখ বড় বড় করে তাকায়। প্রমুখের মেজাজ যেন দ্বিগুণ হলো। সে হালকা সরে তাকায় পাশের বালিশের নিচে মোবাইলের দিকে। মুহূর্তে আবারও চোখ সরিয়ে ফোন কলকে সম্পূর্ণ অগ্রাহ্য করে আবারও এগিয়ে যায় সিরাতের ওষ্ঠের নিকট। তৎক্ষণাৎ আবারও কল বাজে। তীক্ষ্ণ আওয়াজে মেজাজ চটে যায় তার। গাল থেকে হাত নরম করতে সিরাত দূরে সরে বলল, জরুরি কল বোধহয়। প্রমুখ দাঁতে দাঁত শক্ত করে চোখ বন্ধ করলো। জোরে জোরে নিঃশ্বাস ফেলে ফোন হাতে তুলল। চোখে পড়ল কবিরের হাসি মুখের ছবি। মুহূর্তে মাথায় রক্ত উঠে যায়। রাগে ঘাড়ের রগগুলো স্পষ্ট হয়। নিজেকে আজ সে কোনোভাবে কন্ট্রোল করতে পারবে না। আর সময় পেলি না? এই সময় কেন ডিস্টার্ব করলো? রাগ তরতর করে বাড়তেই ফোন কানে নিয়ে বারান্দায় যে ওপাশ থেকে কবির বলল, স্যার, এত রাতে আইসক্রিম কোথায় পাওয়া যাবে বলতে পারেন? আসলে বউটা খুব বায়না ধরেছে, আইসক্রিম খাবে। সেই সন্ধ্যা থেকে কোনোভাবেই সামলাতে পারছি না আমি। কি করি বলুন তো? আপনার জানাশোনা থাকলে লোকেশন পাঠিয়ে আমাকে এই বউরূপী অত্যাচার থেকে উদ্ধার করুন। কি যে বিপদে আছি বলে বোঝাতে পারবো না। প্লিজ স্যার, বাঁচান আমায়। বউ বলেছে আজ আইসক্রিম না খাওয়ালে আমাকেও তার কাছে ঘেঁষতে দেবে না। আপনি জানেন না, বউ আমার খুব জেদি, যা বলে তাই করে ছাড়ে। তখন দেখা যাবে আমাকে সত্যি সত্যি কাছে যেতে দিচ্ছে না। তখন আমি আদরের অভাবে অচিরেই অক্কা পাবো। স্যার, আপনিও একজন দায়িত্ববান অ্যাসিস্ট্যান্ট হারাবেন। আমি চাই না আপনার ক্ষতি হোক। তাই ভয়ঙ্কর বিপদ থেকে দ্রুত উদ্ধার করুন আমায়। তুই বরং মরেই যা, এমনিতেও আজ এই তোর জীবনের শেষ রাত। প্রমুখ গর্জে উঠল। হাতের ফোন শক্ত করে ধরে আবারও উচ্চস্বরে বলল, আজ কসম করছি কবির, আমাকে বিরক্ত করার মাসুল কড়াই ঘন্টা কালকে দিতে হবে তোকে। কবির হতবাক। স্যারের রেগে যাওয়ার ইঙ্গিত বুঝে ভয়ে হালকা ঢোক গিলল। মিনমিনে স্বরে বলল, রেগে যাচ্ছেন কেন? প্রমুখ দাঁতে দাঁত চেপে আবারও ধমকে উঠে বলল, আমার খুশিকে তো সহ্য হয় না। এত রাতে কল করেছিস আজগবি গল্প শুনতে। শালা কত বছর পর বউ একটু কাছে টেনেছে, এটা এটা তো সহ্য হলো না। ঠিকই তুই ডিস্টার্ব করার জন্য উঠে পড়ে লেগেছিস। আজ যদি রোমাঞ্চের 12টা বাজে তবে আমি তোকে জীবনের জন্য দেবদাসের মতো বউ ছাড়া করার পথ বের করব। কবির থতমত খায়। আমতা আমতা করে আয়াতুল কুরসি পাঠ করছে। প্রমুখ রাগে ফোঁস করে কল কেটে দেয়। বারান্দায় সোফায় ধপ করে বসে দুহাতে মাথার চোখ টেনে চিৎকার করে উঠল। সিরাত ভয়ে শিউরে ওঠে। বুকের ভেতরে যন্ত্রটা অবরত ধুকপুক করছে। একটু আগে কি থেকে কি হচ্ছিল। ভাগ্যিস আহম্মক কবির ঠিক সময় কল করলো। যদিও এবার ভয় হচ্ছে প্রমুখ যে ধাঁচের লোক সত্যি সত্যি কবিরকে কাল উপরে পাঠিয়ে দেয়। বেচারা বউ ছাড়া থাকবে কিভাবে? মুহূর্তে হাত পা ঠান্ডা হয়ে গেল। কয়েক মিনিট বাদেই প্রমুখ মুখে মৃদু হাসি নিয়ে বিছানায় বসলো। সিরাত চোখ বন্ধ করে সোজা হয়ে শুয়ে আছে। প্রমুখ আস্তে আস্তে সিরাতের উপর ভর দিল। তার দুই হাত সিরাতের মাথার দুপাশে দেওয়া। দেখে মনে হবে একজন আরেকজনের উপর শুয়ে আছে। প্রমুখের ঘন নিঃশ্বাস উপচে পড়ছে সিরাতের মুখে। দুরু দুরু বুক নিয়ে আস্তে করে চোখ খুলতে সিরাত ভড়কে যায়। চোখ বড় বড় করে বলল, আপনি এখানে কি করছেন? সরুন বলছি। প্রমুখ এবার নাকে নাক ঠেকে জোরে শ্বাস ফেলে। সিরাতের অবস্থা ভেগাতিক। সে পারছে না ঠিকঠাক নিঃশ্বাস নিতে। মনে হচ্ছে এই বুঝি দম বন্ধ হয়ে মরে যাবে সে।
প্রমুখ এক হাতে সিরাতের গাল স্লাইড করতে করতে বলল। কাছে টেনে দূরে সরে দিচ্ছ কেন? সিরাত ভয়ে 2 হাত দিয়ে প্রমুখের বুকের পাটায় ধাক্কা দেয়। প্রমুখ এবার দুষ্টু হেসে সিরাতের কানের লতিতে ঠোঁট চুইয়ে ফিসফিস করে বলল। চলো কন্টিনিউ করি। সিরাত ভয়ে শিউরে ওঠে। কেমন গলা থেকে একটা শব্দও বেরোচ্ছে না। আজ বোধহয় মরেই যাবে। তার আগে এই লোককে সরাতে হবে। হঠাৎ মস্তিষ্ক হালকা বুদ্ধি আসে। সে চোখ অস্বাভাবিক বড় করে কম্পিত কণ্ঠে বলল। সরুন, আমাকে ওয়াশরুমে যেতে দিন, খুব চাপ দিয়েছে, হয়তো এখানেই হিসু করে দিব। প্রমুখ কপালে চামড়ায় ভাঁজ ফেলল, অতঃপর অধর বাঁকিয়ে হেসে বলল। পালাতে চাইছো? পালাবো কেন? আর পালিয়ে কত দূরেই বা যাবো? তা ঠিক। সত্যি ওয়াশরুম পেয়েছে? আর নিতে পারছে না প্রমুখের এত কাছে আসা। কথা বলার সময় প্রমুখের নিঃশ্বাসে দম বন্ধ হয়ে আসছে। সারা দেহের রন্ধ্রে রন্ধ্রে বয়ে যাচ্ছে ঠান্ডা হাওয়া। শিরশির করছে পায়ের তালু। সে উপায় না পেয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল। আমি আর পারছি না, মনে হচ্ছে এই বুঝি মরে গেলাম। প্রমুখ তৎক্ষণাৎ ছেড়ে দেয় তাকে। 1 সেকেন্ডে নিজের বালিশে চলে আসে। সিরাত যেন হাঁপ ছেড়ে বাঁচল। বুকের বাঁ পাশে হাত রেখে অবিরত বড় বড় শ্বাস নিয়ে উঠে বসলো। চোখ বন্ধ করে জামার ওড়না খামচে ধরল। প্রমুখ কপাল কুঁচকে বলল।